বাংলাদেশে এখন এমন অবস্থা, বুলেট চললে দোষ নেই, কিন্তু মুখে কথা বললে সেটা সন্ত্রাস। মনে হচ্ছে সরকার এখন বুলেট প্রুফ ভেস্টের বদলে মাউথ প্রুফ শিল্ড খুঁজছে, কারণ তাদের আসল ভয় বুলেট নয়, মানুষের কথা। দিনে দুপুরে গুলিবিদ্ধ প্রার্থী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেও সে ঘটনা ঢাল নেই, তলোয়ার নেই। নিধিরাম সর্দার মার্কা সিএসির কাছে শুধুই তুচ্ছ ঘটনা। বিচ্ছিন্ন এসব ঘটনাকে আইন শৃঙ্খলার অবনতি হিসেবে দেখার সুযোগ নেই বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে প্রধান নির্বাচন কমিশনার যখন স্বাভাবিক দেখছেন দেশের আইন শৃঙ্খলা, ঠিক তখনই ঢাকায় থাকা মার্কিন নাগরিকদের জন্য দেশ জুড়ে নিরাপত্তা সতর্কতা জারি করেছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। বোঝা যাচ্ছে শঙ্কা কেবল দেশবাসীকে আক্রান্ত করেনি, বিদেশিরাও আছে উৎকণ্ঠায়। হাদির উপর হামলায় অভিযুক্তদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদের অবস্থান সম্পর্কেও কোনো ধারণা নেই আইন শৃঙ্খলা বাহিনীর। সন্দেহভাজনদের সীমান্ত পার হয়ে পালিয়ে যাওয়ার দাবি করে সরকার সমর্থকরা যখন তোপ দাগছেন দিল্লির দিকে, তখন আইন শৃঙ্খলা বাহিনীর দাবি এ ধরনের সুস্পষ্ট কোনো তথ্য তাদের কাছে নেই। আর এমন অস্থিরতার মধ্যে যখন দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ চাওয়া হচ্ছে, তখন বুঝতে বাকি থাকে না রাজনীতির মাঠে কথার কসরত কতটা বেড়েছে। সেই কসরতের এবার শিকার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার করে পাঠানো হয়েছে রিমান্ডে। প্রশ্ন উঠেছে, নির্বাচনী মাঠে নিরাপত্তাহীনতা নিয়ে সমালোচনার তোপ এড়ানোর কৌশলের অংশ হিসেবে কি গ্রেপ্তার করা হলো আনিস আলমগীরকে? তবে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে যে ঝড় শুরু হয়েছে, তা যেন ধীরে ধীরে সরকার ও তার মিত্রদের যাত্রাপালায় রূপ নিচ্ছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। রাজধানীতে 12ই ডিসেম্বর গুলিবিদ্ধ ওসমান হাদিকে সংকটাপন্ন অবস্থায় 15ই ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শুরু হয়েছে চিকিৎসা। তার অবস্থা গুরুতর বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। হাদি গুলিবিদ্ধ হওয়ার 3 দিন পরেও প্রধান অভিযুক্তদের কেউ গ্রেপ্তার হননি। সরকারের 50 লাখ টাকার পুরস্কার ঘোষণাতেও কোনো কাজ হয়নি। সন্দেহভাজন অভিযুক্তদের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জনের মধ্যে 15 ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয় এ ধরনের কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। ময়মনসিংহের 39 বিজিবির সেক্টর কমান্ডার সরকার মোস্তাফিজুর রহমান বলেন, গুলিবর্ষণে জড়িতরা হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়েছেন কি না তা এখনো নিশ্চিত নয়। তবে তারা এক মানব পাচারকারী সহ 3 জনকে আটক করেছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে 15 ডিসেম্বর উত্তাল ছিল ঢাকার রাজপথ। ডাকসু নেতাদের নেতৃত্বে দেখা গেছে সচিবালয় ঘেরাও কর্মসূচি। 3 দফা দাবিতে দেওয়া হয়েছে 48 ঘন্টার আলটিমেটাম। এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পাশে দাঁড়িয়ে তার পদত্যাগ দাবি করার অভাবনীয় দৃশ্য দেখা গেছে। ডাকসুর ভিপি সাদিক কায়েম সচিবালয়ে এ দাবি তোলার সময় পাশেই দাঁড়িয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তাকে অনেকটা বিব্রত দেখাচ্ছিল বলে জানায় বিভিন্ন সংবাদ মাধ্যম। আবার স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য 1 কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে দুপুরে শাহবাগ মোড় অবরোধ করে এনসিপির ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি। ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে জুলাই সমর্থক দল ও সংগঠনের প্রতিরোধ সমাবেশও হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানেও সরকারের ভূমিকার কড়া সমালোচনা শোনা গেছে। এসবের মাঝে প্রধান নির্বাচন কমিশনার একটি বক্তব্য উস্কে দিয়েছে ক্ষোভ। দর্শক, হাদি গুলিবিদ্ধ হওয়ার পরদিন সিএসি 4 নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করতে পুলিশকে চিঠি দেয় ইসি। একই সঙ্গে সারা দেশে ইসির মাঠ পর্যায়ের কার্যালয়গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়। সিএসি নিরাপত্তার জন্য এর আগেও গাড়িসহ পুলিশ নিরাপত্তা ছিল। তবে ইসির চিঠিতে অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশ নিরাপত্তা চাওয়া হয়। শুধু ইসি নয়, 15 ডিসেম্বর অতিরিক্ত নিরাপত্তা চেয়ে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্টও। নিজের জন্য নিরাপত্তা বাড়ানোর নির্দেশের 2 দিনের মাথায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি করে বসেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এখানেই শেষ নয়, তার চোখে হাদির উপর হামলার বিষয়টি একটি বিচ্ছিন্ন ঘটনা মাত্র। নির্বাচনের সময় এ ধরনের ঘটনা স্বাভাবিক বলেও দাবি করেন তিনি।
ঢাকায় এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আইন শৃঙ্খলার অবনতি হয়নি, মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন। নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটেই থাকে। উদাহরণ হিসেবে তিনি অতীতে আহসানুল্লাহ মাস্টার এবং শাহ এম এস কিবরিয়ার হত্যার উদাহরণ টানেন। অথচ এর কোনোটি নির্বাচনকালীন সময়কার ঘটনা ছিল না। সাবেক অর্থমন্ত্রী আওয়ামী লীগ নেতা কিবরিয়া 2005 সালের 27 জানুয়ারি গ্রেনেড হামলায় নিহত হন। ঘটনাটি ঘটে হবিগঞ্জের বদ্দির বাজার প্রাথমিক বিদ্যালয় মাঠে। এক জনসভায় বক্তব্য শেষ করে স্কুল গেট দিয়ে বের হওয়ার সময় তাকে লক্ষ্য করে দুটি আরজেস গ্রেনেড ছোড়া হয়। এতে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদিকে আরেক জনপ্রিয় আওয়ামী লীগ নেতা আহসানুল্লাহ মাস্টার নিহত হন 2004 সালের 7 মে। গাজীপুরের টঙ্গীতে এক জনসভায় গুলি করে তাকে হত্যা করা হয়। আহসানুল্লাহ মাস্টার এবং কিবরিয়া হত্যার দুটি ঘটনাই ঘটে জাতীয় নির্বাচনের অনেক আগে, অথচ হাদির উপর হামলাকে স্বাভাবিক প্রমাণ করতে গিয়ে সেই দুটি ঘটনার উদাহরণ টেনেছেন সিএসি নাসির উদ্দিন। তার দাবি, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে। বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি বরং উন্নতি হয়েছে। সিএসির এমন দাবি ক্ষোভের আগুন আরো উস্কে দিয়েছে। সরকার সমর্থকদের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি সিএসির পদত্যাগের দাবি উঠেছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শহীদ মিনারের সমাবেশে বলেন, দায়িত্বহীন বক্তব্যের পর সিএসি তার পদে থাকার নৈতিকতা হারিয়েছেন। হাদির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে নাহিদ বলেন, এই নির্বাচন কমিশন কিভাবে এমন কথা বলে? তারা নৈতিকভাবে দায়িত্বে থাকতে পারে না, তাদের অধীনে নির্বাচন সম্ভব নয়। দর্শক, শহীদ মিনার সমাবেশ থেকে ভারতের প্রতিও দেওয়া হয় কড়া বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে 25শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি তোলা হয়। হুঁশিয়ারি দিয়ে বলা হয়, তা না হলে বাংলাদেশে ভারত কেন্দ্রিক সব প্রতিষ্ঠানের কার্যক্রম প্রতিহত করা হবে। হাদির উপর হামলাকারীরা সীমান্ত পেরিয়ে ভারতে আশ্রয় নিয়ে থাকলে তাদেরও ফেরত পাঠাতে হবে এই সময়ের মধ্যে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই নতুন করে ভারত বিরোধী অবস্থানের জানান দিচ্ছেন সরকার সমর্থকেরা। এমনকি তাদের দাবি মেনে ভারতের রাষ্ট্রদূতকে তলবও করা হয়েছে। তবে দিল্লির পাল্টা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, এ ধরনের অবস্থান আমলে নিতে রাজি নয় দিল্লি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এবং শক্তিশালী ভারত বিরোধী জনমত তৈরি করতে এই আক্রমণকে ট্রোজান হর্স হিসেবে ব্যবহার করা হচ্ছে। দর্শক, এই অবস্থার মাঝে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সতর্ক বার্তায় উদ্বেগ আরও ঘনীভূত হচ্ছে। দূতাবাসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে 15 ডিসেম্বর সন্ধ্যায় এই সতর্কবার্তা জারি করা হয়। এতে বলা হয়, নির্বাচনের তারিখ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ আরো ঘন ও তীব্র হতে পারে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতা অবলম্বন করা উচিত। পাশাপাশি মনে রাখা উচিত, এই বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতা ঘটতে পারে। নিজেদের নাগরিকদের বিক্ষোভ এড়াতে এবং যে কোনো বড় সমাবেশের আশেপাশে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় সতর্কবার্তায়। আশপাশের পরিবেশ সম্পর্কে সচেতন থাকা, হালনাগাদ তথ্যের জন্য স্থানীয় গণমাধ্যম পর্যবেক্ষণ, ভিড় ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, নিরাপত্তার বেহাল দশা নিয়ে টালমাটাল অবস্থার সরকার সেই পুরনো নীতি আবারও প্রয়োগ করেছে। জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে নেওয়ার পর তাকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর উত্তরা পশ্চিম থানায় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্সের কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। এই মামলায় আনিস আলমগীর ছাড়াও অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মডেল মারিয়া কিসপার্ট্রা এবং উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ সহ মোট 4 জনের নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিয়ে নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করার প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসারী হিসেবে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রে লিপ্ত। দর্শক, সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করে রিমান্ডে পাঠানোর এই ঘটনা অধ্যাপক ইউনূসের শাসনামলে আইনের রাজনৈতিক অপব্যবহারের আরো একটি মারাত্মক উদাহরণ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বা
টক শোতে দেওয়া মতামতকে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে গ্রেপ্তার করা, ভিন্নমতকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে চিহ্নিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এটি কেবল ভিন্নমত দমন নয়, বরং বুদ্ধিবৃত্তিক এবং মিডিয়া বিরোধী কণ্ঠকে নীরব করার একটি কর্তৃত্ববাদী প্রবণতা বলে বিশ্লেষকরা মনে করছেন। মন খুলে সমালোচনা করার যে লাইসেন্স অধ্যাপক ইউনূস দেওয়ার কথা বলেছিলেন, সেটি যে কথার কথা ছিল তা বোঝাই যাচ্ছে। দর্শক, যদি একজন সাংবাদিকের টেলিভিশনের মন্তব্য এতটাই শক্তিশালী হয় যে তা নিষিদ্ধ সংগঠনকে পুনরুজ্জীবিত করতে পারে, তবে এই বক্তব্য হয় আগের সরকারের সমর্থক গোষ্ঠীর ভিত্তি কতটা শক্তিশালী ছিল তা প্রমাণ করে, অথবা বর্তমান সরকারের রাজনৈতিক আখ্যান কতটা ভঙ্গুর তা ফুটিয়ে তোলে। ভিন্ন মতকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া এটি একটি আতঙ্কিত প্রতিক্রিয়া, যা প্রমাণ করে যে কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার চেয়েও রাজনৈতিকভাবে অস্বস্তিকর কণ্ঠস্বরকে দমন করাকে বেশি গুরুত্ব দিচ্ছে। প্রশ্ন হলো, সরকার যেখানে বলেছিল এবারে নির্বাচন হবে ইতিহাসের এবং উৎসব মুখর, সিইসি দেখছেন আইন শৃঙ্খলার উন্নতি, সেখানে কেন এমন আশঙ্কা পাওয়া যাচ্ছে বিদেশিদের বার্তায়? দেশের মানুষ নয় মিথ্যা আতঙ্কে ভুগছে। সন্ত্রাস দূর করতে সরকার শুরু করেছে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় অধ্যায়। সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার হয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর পরেও কেন কমছে না অস্থিরতা? সরকার সমর্থকরাই কেন নিরাপত্তাহীনতার প্রকাশ্য অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইছেন? এটাই কি সেই ইতিহাসেরা নির্বাচনের আগাম আলামত? এখনই এমন হলে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে দেশের সামনে? দর্শক, একটি প্রবাদ আছে, উলু বলে মুক্ত ছড়ানো। বাংলাদেশে এখন ঠিক তাই হচ্ছে। যার নিরাপত্তার দরকার সে পাচ্ছে গুলি, আর যে কথা বলছে সে পাচ্ছে জেল। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।